স্বামীজির ধ্যান মূর্তির দিকে তাকিয়ে অনেকেই মনে করেন যে স্বামীজি বুঝি হাসতে জানতেন না। স্বামীজি গম্ভীর মুখে সবসময় থাকতেন, হাসি টাসি স্বামীজির ছিল না। পাশ্চাত্যে স্বামীজির হাসি খুশি ভারী চেহারার দিকে তাকিয়ে অনেকের চোখে ও মনে অনুচ্চারিত জিজ্ঞাসা, কোথায় সে আধ্যাত্মিক মানুষের যোগ্য চেহারা, ছুঁচলো মুখ, ছুঁচলো দাড়ি, লাল চোখ, এতখানি সহাস্য মেদ। স্বামীজিকে প্রশ্ন করা হলে তিনি বলতেন, আমি মোটা মানুষ, মোটা মানুষরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। স্বামীজি বন্ধুদের কি চোখে দেখতেন, এটা একটা বড় আলোচনার বিষয়। মতিলাল বসুর সঙ্গে স্বামীজির দেখা হলো লাহোরে। মতিলাল বসুর সার্কাস ছিল। তার ভাই প্রফেসর পি প্রিয়নাথ বসু একটি বিখ্যাত সার্কাস ব্যক্তিত্ব। মতিলাল বসু স্বামীজিকে দেখে একটু কিন্তু করছে যে কিভাবে কথাটা শুরু করবেন। এতদিনের বন্ধু, তুই তামারি করতেন, তাহলে কি আপনি বলে কথাটা শুরু করবেন? তাই জিজ্ঞেস করছেন কী বলবো। স্বামীজি উত্তরে বলছেন, সে কি রে, তুই আমার কাছে মতে আর আমি তোর কাছে নড়েন। স্বামীজি আমেরিকা থেকে ফিরেছেন। স্কটিশ চার্চ কলেজে তার এক বন্ধু ছিল। সেই বন্ধুটির একটু পদস্খলন হয়েছিল। তার একটা তেলের দোকান ছিল, সেখানে স্বামীজি রয়ে আসছেন। স্বামীজিকে দেখেই তিনি বলছেন যে আপনি আমেরিকায় কি অসাধারণ বক্তৃতা করেছেন, আপনি আমেরিকায় কিভাবে ভারতের নাম প্রচার করেছেন, আপনি ইউরোপে রাজযোগ নিয়ে কি অসাধারণ বক্তৃতা দিয়েছেন। স্বামীজি বললেন, দাঁড়া, তোর ব্যাপারটা কি বলতো, তুই আমাকে এতগুলো চেন লাগাচ্ছিস কেন, আমি কি করলাম? বলরাম বসুর বাড়িতে গানের আসর বসেছে। তো স্বামীজি যেহেতু একজন ট্রেন্ড মিউজিশিয়ান ছিলেন, ট্রেন্ড ভোকালিস্ট টু মোর প্রেসাইজ, স্বামীজি কখনোই এমনি আলটপকা গান গাইতেন না। তার তানপুরা দরকার হতো, তার তবলা দরকার হতো ইত্যাদি। তো সেদিন স্বামীজি গান গাইবেন। জগন্নাথ বলে তার এক বন্ধু, তিনি খুব ভালো পাখোয়াজ বাজাতেন। কিন্তু জগন্নাথ একটু সমাজ থেকে চ্যুত হওয়ার জন্যে অনেকেই তাকে খাটো চোখে দেখতেন। তো একটি ছেলেকে স্বামীজি বলেছেন, যা স্কটিশ চার্চ কলেজের কাছে জগন্নাথ পাখোয়াজি আছে, ওকে ডেকে নিয়ে আমি গান গাইব। তো ছেলেটি যখন যাচ্ছে, স্বামীজি লাফিয়ে বলরাম মন্দিরের বারান্দায় গেছে। কে বলছেন, শোন, জগন্নাথকে বলবি সিমলায় নরেন দত্ত ডাকছে, বিবেকানন্দ ডাকলে সে ভয় পাবে, আসতে রাজি হবে না। তারপর সে জগন্নাথ এলেন এবং দুজনের অনেকক্ষণ ধরে সেই গান বাজনা চলতে লাগলো। ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজির থেকে 1 বছর সিনিয়র ছিলেন স্কটিশ চার্চ কলেজে। তিনি স্বামীজি সম্বন্ধে বলছেন, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদিব্য বোহেমিয়ান। ব্রজেন্দ্রনাথ আরও লিখছেন, স্কটিশ চার্চ কলেজে আমি 1 বছরের সিনিয়র, তাই সে আমাদের সামনে অশিষ্ট বাক্য ব্যবহার করতো না, কিন্তু যারা প্রাতিষ্ঠানিক পুজো নিয়ে কথা বলে তাদের আমার অবর্তমানে সে অশিষ্ট বাক্যবাণে বিদ্ধ করত। উত্তর কলকাতার ছেলে স্বামীজি ছিলেন এবং সেই ছেলে থাকার সুবাদে তার মুখটা উত্তর কলকাতার মতন একেবারে বাঁধানো মুখ ছিল। বন্ধুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন। স্বামীজির গ্র্যাজুয়েশনের শেষ পরীক্ষা, বন্ধু চোরবাগানে শুনছেন যে বাড়ির বাইরে কে গান গাইছেন। তো দরজা খুলেছেন, দেখে স্বামীজি গান গাইছে। নরেন, করেছোটা কি? আর কয়েক ঘন্টা পরে পরীক্ষার, তুমি এখন গান গাইছো? বললেন, শোনো ভায়া, তোমার একটা কথা বলি, যখন ঘোড়া দৌড়ায় রেসের মাঠে, আগে থেকে তাকে অনেকক্ষণ দলাই মলাই করা হয়, তবেই ঘোড়াটা দৌড়াতে পারে। আমিও তেমনি গানটা গেয়ে মাথাটা সাফ করে নিচ্ছি। রগড় সর্বাবস্থায় বরানগর মঠে দারিদ্র নিত্যসঙ্গী। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ লিখছেন যে ঘর চাপা দিয়ে সাধনা চলছে। ঘরের মধ্যে পোশাক শুধু কৌপিন, আর বাইরের লোক এলে একটা পোশাক পরে তার সামনে বেরোতে হচ্ছে। খাওয়া জোটে না, স্নান ঠিক মতন হয় না, চেহারাগুলো কৃষ থেকে কৃষতর হচ্ছে। তার মধ্যে যেদিন একটু দুধ কেউ আনে, তখন স্বামীজি সবাইকে বলেন, তোমরা ঠিক শরীরে বল পাচ্ছ তো? এই কষ্টের মধ্যেও কিন্তু নিয়মিত পঠন পাঠন এবং গান বাজনা চলেছে। স্বামী অভেদানন্দ কালী বেদান্তি, অভেদবাদী বৈদান্তিককে স্বামীজি নাম রেখেছিলেন অভেদানন্দ। তার সঙ্গে স্বামীজির প্রায় বেদান্ত নিয়ে তর্ক জুড়ে যেত।
এবং সে তর্ক চলতো দুপুর গলিয়ে বিকেল পর্যন্ত। তখনও কিছু খাওয়া হয়নি। শেষে স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ তিনি জোর করে দুটো ছেলেকে সে তর্ক থেকে তুলে স্নান করিয়ে কিছু খাবার ব্যবস্থা করতেন। আবার আমেরিকায় তিনি বলেছিলেন, জানো বন্ধুরা কেমন হয়, আমি যদি মদ্যপ অসৎ চরিত্র হয়ে যাই তোমরা এখান থেকে আমাকে ঘাট ধরে তাড়িয়ে দেবে, কিন্তু আমি কলকাতায় এমন গুরু ভাই আমার আছে যাদের কাছে আমি চিরকাল সেই একই নরেন থাকব। যখন এই রকম ভালোবাসা দেখা যায় তখন জন্ম নেয় নতুন ধর্ম। সন্ন্যাস নিয়ে স্বামীজি তার বন্ধুদের চরিত্র অনুযায়ী নাম রেখেছিলেন। শারদামার দ্বারপালকে নাম রেখেছিলেন শারদানন্দ। রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীকে নাম রেখেছিলেন রামকৃষ্ণানন্দ। সুগভীর সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম রেখেছিলেন ব্রহ্মানন্দ। তুরীয় প্রজ্ঞাসীনকে নাম রেখেছিলেন তুরীয়ানন্দ। অভেদবাদী বৈদান্তিককে নাম রেখেছিলেন অভেদানন্দ। বন্ধুরাই ছিলেন স্বামীজির বড় আপনার জন। আবার আমেরিকায় গিয়ে ফ্রান্সিস লেগেট, জোসেফিন ম্যাকলাউডের জামাইবাবু, তার সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে স্বামীজির। তো একদিন তিনি তাকে পিকক ডান্স দেখাচ্ছেন, হাতে হাঁটবেন, পায়ের ওপরে লেগেটের বিশাল শরীর। জোসেফিন ম্যাকলাউড তাদের ঘরের টোকানা দিয়ে দরজায় খুলেছেন। সঙ্গে সঙ্গে স্বামীজি লেগেটকে ছেড়ে দিয়েছেন। লেগেট ধপ করে পড়েছেন মাটির ওপর। স্বামীজি বলছে, তুমি কেন দরজায় টোকা না দিয়ে পুরুষদের ঘরে ঢুকলে? তারপর দেখছে যে লেগেট ঠিক আছে কিনা। লেগেটের ছেলে হলস্টার স্বামীজির খুব বন্ধু। একটি খেলা হচ্ছে, খরস্রোতা নদী, তারতে প্লাস্টিকের হাঁস রাখা হয়েছে আর এয়ার গান দিয়ে সেই হাঁসকে বিদ্ধ করতে হবে। তো স্বামীজি পটাপট হাঁসকে বিদ্ধ করছেন আর ছোট বাচ্চাটি বলছে, এই ভারতীয় যোগী, ভারতীয় যোগী। একদিন স্বামীজি সেখানে গল্ফ খেলতে গেছেন। তো তাকে বোঝানো হচ্ছে গল্ফ খেলাটি কেমন। তো স্বামীজি একজনকে বলে যে তুমি এই যে গর্তের সামনে থেকে সরে যাবে, আমি যখন বলবো। সরে যাওয়া মাত্র স্বামীজি গল্ফ স্টিক দিয়ে বলকে মেরেছেন, বলটা উড়ে গিয়ে গর্তে পড়েছে। আর ছোট ছেলেটি বলছে, আমার বাজি ধরেছিলাম, বাজিতে হেরে গেলাম, এ ভারতীয় যোগীর পক্ষে সঙ্গ। তখন বলছেন স্বামীজি তার বাবাকে, ফ্রান্সিস লেগেটকে, যে যোগী টোগী কিছুই না, আমি দেখলাম যে বলটাকে আমার গর্তে ফেলতে হবে, সেটাই করলাম আর তাই হলো। আমেরিকাতেও স্বামীজির অনেক বন্ধু জুটেছিলেন। একজন বন্ধু ছিলেন গুডউইন, যিনি স্বামীজি দ্রুত শ্রুতলিপিকার। আবার হেনরিয়েটা মুলারের বাড়িতে স্বামীজি ইংল্যান্ডে বাইক চড়ছেন। স্বামী শারদানন্দজিকে বাইক চড়িয়েছেন। তিনি মোটা শরীর, বাইকের ওপর বসেছেন আর স্বামীজিরা দুদিকে দাঁড়িয়ে রয়েছে তার ব্যালেন্স ঠিক রাখার জন্য। আমেরিকা থেকে ফিরে তিনি বেলুড় মঠ তৈরি করেছেন। গুরু ভাইদের বলছেন, দেখ তোরা দেখছি সব মোটা হয়ে গেছি, তোদের ব্যবস্থা করতে হবে। তাই ঠাকুরের আরাত্রিক ভজনের পর সবাইকে ঠিক করলেন এক্সারসাইজের জন্য ওয়ার্ল্ডস নাচ নাচতে হবে। স্বামী শারদানন্দজি চিঠি লিখলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে, ঠাকুরের কি অসীম কৃপা অনুভব করি যে নাচতে গিয়ে পড়ে হাত পা ভাঙি না। এমন কত কথা, কত কাহিনী, কত জীবন, দিব্য জীবন স্বামীজির। সেই দিব্য জীবন যদি আমাদের স্পর্শ করে, একবিংশ শতাব্দীতে আমাদের মনটাকে ভরিয়ে দেয়, আমাদের নতুন মানুষে রূপান্তরিত করে।